শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যে কোনো সময় দেশজুড়ে পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা। ইসরায়েলে ইরানের 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়ানোর ইঙ্গিত মার্কিন অর্থমন্ত্রীর। বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে, আইইএ প্রধানের সতর্কবার্তা। ইরান যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে বড় ধস। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 23 মার্চ 1971 মঙ্গলবার। 23 মার্চ পাকিস্তান দিবস বর্জন করে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আহুত প্রতিরোধ দিবস এবং ন্যাপ ভাসানী আহুত স্বাধীন পূর্ব বাংলা দিবস হিসেবে পালন করে সারা দেশ। যদিও শেখ মুজিবুর রহমান দিনটিকে ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস হিসেবে পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তিনি সারা বাংলায় এদিন সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে সকালে শেখ মুজিবুর রহমানের বাসভবনে তার হাতে তুলে দেয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এ সময় শেখ মুজিব সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়। আপন শক্তির দুর্জয় ক্ষমতা বলেই আপনারা স্বাধীনতা ছিনিয়ে আনবেন। বাংলার জয় অনিবার্য। পাকিস্তান দিবসে ঢাকার রমনা প্রেসিডেন্ট হাউসে, দিলকুশা গভর্নর হাউস, ঢাকা বিমানবন্দর, সামরিক আইন প্রশাসকের দপ্তর ও ক্যান্টনমেন্টগুলো ছাড়া বাংলাদেশে আর কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ঢাকায় সেক্রেটারিয়েট ভবন, হাইকোর্ট ভবন, পরিষদ ভবন, ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার ভবন, ঢাকা টেলিভিশন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিফোন ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান বিচারপতি ও মুখ্য সচিবের বাসভবন সহ সমস্ত সরকারি বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীন বাংলার পতাকা তোলার সময় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে ছাত্র জনতা তা উপেক্ষা করে পতাকা তোলে। অসহযোগ আন্দোলনের দাবিংশ দিবসে মুক্তি পাগল মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনতা লাঠি বর্ষা বন্দুকের মাথায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে শেখ মুজিবের বাসভবনে জমায়েত হতে থাকে। জয় বাংলা, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা স্লোগানে মুখরিত ছিল সেদিনটি। জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মোহাম্মদ আলী জিন্নার ছবি ও জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও প্রাক্তন বাঙালি সৈনিকদের সমন্বয়ে গঠিত জয় বাংলা বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মহড়া আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও মহড়ার শুরুতে জয় বাংলা ধ্বনি এবং সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। এ সময় রেকর্ডে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাজানো হয়। আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোশতাক আহমদ ও কামাল হোসেন, প্রেসিডেন্ট উপদেষ্টা বিচারপতি এ আর কর্নেলিয়াস ও লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা এম এ আহমেদ, কর্নেল হাসানের সঙ্গে 2 দফায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠকে মিলিত হন। সকালে উপদেষ্টা বৈঠকে আওয়ামী লীগ 6 দফার ভিত্তিতে একটি খসড়া শাসনতন্ত্র উপস্থাপন করে, যা নিয়ে উপদেষ্টাদের মধ্যে বিকালেও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় দিবসের বেতার ভাষণ বাতিল করে প্রেসিডেন্ট হাউস থেকে সেনানিবাসে গিয়ে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
ধারণা করা হয় এদিন অপারেশন সার্চলাইট এবং সামরিক কার্যক্রম পরিকল্পনার চূড়ান্ত করা হয়। বিকালে জাতীয় পরিষদের সংখ্যালঘিষ্ঠ দলের নেতৃবৃন্দ শেখ মুজিবের সাথে তার বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মুসলিম লীগ কাউন্সিল প্রধান, জমিয়তে উলামায়ে প্রধান, পাঞ্জাব কাউন্সিল প্রধান ও বেলুচিস্তান ন্যাপের সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা চাই দেশের মঙ্গলের জন্য সবকিছু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক। এ সময় শেখ মুজিব বলেন, আপনারা ভালো কামনা করুন, কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন। বিকেলে রংপুরের সৈয়দপুরে সেনাবাহিনী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। সন্ধ্যায় সেনাবাহিনী সৈয়দপুর শহরের কর্তৃত্ব গ্রহণ করে কারফিউ জারি করে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে অধ্যাপক আজিজুর রহমান মল্লিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দ আলী আহসান, আব্দুল করিম, আর চৌধুরী, আনিসুজ্জামান, জহুর আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মমতাজউদ্দিন আহমদ। তীব্র জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে সারা দেশে পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত সামান্য হওয়ায় পাম্পগুলোতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং সুযোগ সন্ধানীরা বারবার তেল নিয়ে চড়া দামে বাইরে বিক্রি করছে। মালিকদের অভিযোগ, গভীর রাতে লাঠিসোঁটা নিয়ে হামলার মতো ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর নিরাপত্তা দিচ্ছে না। এমনকি ডিপো থেকে তেল পরিবহনের সময়ও লুটতরাজের ঝুঁকি বাড়ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য তেল সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। অনতিবিলম্বে পাম্প ও ট্যাঙ্কারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা না হলে তেল উত্তোলন ও বিক্রি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। টানা 7 দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ 23 মার্চ সোমবার। 17 মার্চের শবে কদরের ছুটির পর সরকারের বিশেষ নির্বাহী আদেশে 18 মার্চ সহ মোট 7 দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা। গত 21 মার্চ শনিবার সারা দেশে ঈদ উদযাপিত হওয়ার পর আজ থেকেই রাজধানীমুখী হতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে আজ থেকে সরকারি বেসরকারি অফিস ও সচিবালয়ে ফিরতে শুরু করেছেন কর্মকর্তারা। ইসরায়েল অভিমুখে 4 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা সাম্প্রতিক সংঘাতের অন্যতম বড় হামলা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় 92% ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলার পর জেরুজালেম সহ দেশটির মধ্যাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আঞ্চলিক এই উত্তেজনার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাত ও তাদের আকাশ সীমায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানের পক্ষ থেকে হামলার নতুন ধাপ শুরুর ঘোষণা আসায় সামরিক বিশ্লেষকরা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় স্থিতিশীলতার আহ্বান জানালেও বর্তমানে মাঠ পর্যায়ের পরিস্থিতি অত্যন্ত থমথমে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের উপর হামলার তীব্রতা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 22 মার্চ রবিবার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে অনেক সময় কঠোর পদক্ষেপ জরুরি হয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্পও সম্প্রতি হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জ্বালানি কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। বেসেন্ট জানান, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ ও ইরানের উপর চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। জ্বালানির মূল বৃদ্ধি মার্কিন নির্বাচনে রাজনৈতিক ঝুঁকি তৈরি করলেও দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে এই ত্যাগ প্রয়োজন বলে তিনি মনে করেন। এদিকে ইরানের সাবেক শাহপুত্র রেজা পাহলভি বেসামরিক অবকাঠামো রক্ষা করে বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার IEA
প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন যে বর্তমান জ্বালানি সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য এক বড় হুমকি। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তিনি বর্তমান পরিস্থিতিকে 1970-এর দশকের তেল সংকট ও 2022 সালের গ্যাস বিপর্যয়ের সম্মিলিত রূপ হিসেবে অভিহিত করেছেন। চলমান সংঘাতে অত্যন্ত 40টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার এশিয়া ও ইউরোপের বাজার স্থিতিশীল করতে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জ্বালানির মূল বৃদ্ধি মোকাবিলায় আইইএ ইতিমধ্যে রেকর্ড 400 মিলিয়ন ব্যারেল কৌশলগত মজুদ তেলের সংস্থান রেখেছে। বিরল জানান, প্রয়োজন হলে বাজার নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়া হবে। এই সংকট মোকাবিলায় তিনি দ্রুত বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ ও চড়া ট্রানজিট ফি আরোপ করেছে ইরান। লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী বিশেষ স্ক্রিনিং ও পারাপারের অনুমতি পেতে একটি তেলের ট্যাঙ্কারকে প্রায় $20 লাখ পর্যন্ত গুনতে হয়েছে। আইআরজিসির অধীনে লারাক দ্বীপের কাছে একটি নিয়ন্ত্রিত করিডোর তৈরি করে এই তল্লাশি ও ফি আদায়ের প্রক্রিয়া চলছে। নিরাপত্তাহীনতার কারণে বৈশ্বিক তেলের দাম ব্যারেলে $119 ঠেকেছে এবং বিমা খরচ কয়েক গুণ বেড়েছে। বর্তমানে প্রায় 2000 জাহাজ ও 20,000 নাবিক এই অঞ্চলে আটকা পড়েছেন। ভারত ও চীন সহ বিভিন্ন দেশ ক্লিয়ারেন্স নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে, তবে আন্তর্জাতিক সরবরাহ চেইন ভেঙে পড়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারিতে চতুর্থ সপ্তাহে গড়ানো যুদ্ধের জেরে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে। 23 মার্চ জাপানের নিক্কেই 3.4% এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক 5% কমেছে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি আমদানিকারক দেশগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে। হংকং, তাইওয়ান ও সাংহাই সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় সব বাজারেই 23 মার্চ নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এবার শুনে নিচ্ছে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আসন্ন পাকিস্তান সুপার লিগ PSL খেলতে সোমবার 23 মার্চ সকালে ঢাকা ত্যাগ করেছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ ইমন ও নাহিদ রানা। 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরটি আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার খাতিরে ভেন্যু সংখ্যা কমিয়ে কেবল লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরে মোস্তাফিজ ও ইমন লাহোর কালান্দারসে এবং শরীফুল ও নাহিদ পেশোয়ার জালমিতে খেলবেন। IPL এর সূচির সঙ্গে সংঘাত ও ব্যক্তিগত কারণে অনেক বিদেশি তারকা নাম প্রত্যাহার করলেও বাংলাদেশি ক্রিকেটাররা 3 মে ফাইনাল পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেবেন। বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।